আমি কিন্তু দক্ষিণবঙ্গের মেয়ে। তাই বাড়ি থেকে যখন ঢাকায় আসতাম, বাসের জানালা দিয়ে অনেকবার দেখেছি স্মৃতিসৌধটাকে। বাহ্যিকভাবে দেখলে মনে হয় স্মৃতিসৌধটা শুধুমাত্র ইট পাথরের গাঁথুনি। আসলে স্মৃতিসৌধের প্রতিটি গাঁথুনিতে রয়েছে প্রতিটা বাঙালির আবেগ, ভালোবাসা, অহংকার, আত্মত্যাগের গল্প। অজস্র মানুষের সহস্র রক্তবিন্দু দিয়ে গাঁথা। বাঙালি হিসেবে যেহেতু আমরা অহংকার করি, গর্ববোধ করি ১৯৭১ সাল নিয়ে, ১৯৫২ সাল নিয়ে, তাই সেই দিনের, সেই সময়ের মানুষের আত্মত্যাগের উদ্দেশ্যে বা তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি প্রতিটি ফলকই আমাদের কাছে সম্মানের হওয়া উচিত। তারপরেও তো স্মৃতিসৌধের চারিপাশে অজস্র গণকবর। এই কবরগুলো সংরক্ষণ করা অত্যন্ত বাঞ্ছনীয়। ঈদের ৩য় দিন বাচ্চা-কাচ্চাদের নিয়ে ঘুরতে চলে এসেছিলাম সাভারের নবীনগরে অবস্থিত আমাদের জাতীয় স্মৃতিসৌধে। অনেকবার বাবা-মায়ের সঙ্গে আসার আবদার করেছি, চিন্তা করেছি। আব্বুও অনেকবার বলেছে ঘুরতে নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তখন চাননি, হয়নি। আজকে আমি আর ছোটটি নেই, পরিণত বয়সে এসে নিজের সন্তানদের নিয়ে তাই স্মৃতিসৌধের এই প্রাঙ্গণটা ঘুরতে এসেছি। আজকে আব্বু-আম্মু ঢাকাতে না থাকায় তাদেরকে না নিয়েই এলাম। ঈদে তারা বাড়িতে গেছে। আর ঈদে যেহেতু আমরা বাড়িতে যাইনি, তাই এই জায়গাটা ঘোরার এই সুযোগটা আমরা এবছর আর মিস না করেই চলে এসেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে এলে অবশ্যই আব্বু-আম্মুর সাথেই আসবো। তো এই যে দূর থেকে স্মৃতিসৌধটাকে দেখছি আর মনে হচ্ছে যে দৌড়ে কাছে চলে যাই। এত দূর কেন, এত দূর কেন? মনে হচ্ছে বাসের জানালা দিয়ে যতটা দূরে মনে হতো, এত কাছে আসার পরেও দূরত্বটা যেন ঠিক একই রকমই মনে হচ্ছে। অনেকটা পথ হেঁটে আসার পরে এখানে এসে দাঁড়িয়েও দেখছি বেশ দূর। এই যে এটা একটি গণকবর, কিন্তু আমার কাছে খুব কষ্ট লেগেছে যে এটা মনে হলো যে সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, নাকি আমাদের সচেতনতার অভাব বুঝলাম না। মনে হলো যে আমি নিজেই যেন সম্মান করতে ভুলে গেছি। ছোট্ট একটা সালাম, কবর দেখলে সালাম দেওয়ার যে একটা নিয়ম আছে, একটা বিধান আছে, আমি নিজেই যেন ভুলে যাচ্ছিলাম। স্মৃতিসৌধে আমি যখন ঢুকি তখন বেলা প্রায় শেষ। তাই এটার কাছ থেকে দেখার সুযোগ আমার হয়নি। একেবারে কাছে যেয়ে ছুঁয়ে দেখতে না পারলেও ঘুরে একদম পেছন পাশে এসে স্মৃতিসৌধের এই যে মিনারগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটার ছবি ক্যাপচার করার আমার যে একটা প্রচণ্ড ইচ্ছা ছিল, সেটা আমি আর মিস করলাম না। এখানে এসে এই ছবিটা ক্যাপচার করলাম এবং সাথে সাথে এই এই জায়গাটা যে এত সুন্দর, নিরিবিলি, এতটা সবুজে ঘেরা, এটা এখানে না এলে আমি আসলে বুঝতামই না। ঢাকার খুব কাছে সাভার নবীনগর, এখনও এটা এত সুন্দর, এত নিরিবিলি, এতটা সবুজে ঘেরা একটা জায়গা। যদিও এটা আমাদের অত্যন্ত স্মৃতির একটা জায়গা, আবেগের একটা জায়গা, তারপরেও জায়গাটা দেখে মনোমুগ্ধকর। আর ওদিকে আবেগের জায়গা তো ওটা তো রইলই। তো যাই হোক, জায়গাটা অনেকটা সময় ধরে ঘোরা ঠিকই হয়নি, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে দেখে নিয়েছি। আর যেহেতু আমাদের প্ল্যানটা ছিল হঠাৎ করেই, তাই সেইভাবে আরও একটু আগে এলে হয়তো আরেকটু সময় থাকতে পারতাম। তো ওইখান থেকে দ্রুত সামনের দিকে এগিয়ে এসে একটু ফাঁকা জায়গায় বসে বাচ্চাদেরকে নিয়ে হালকা পাতলা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। আর আমরা সকালবেলা নাস্তা করে যেহেতু প্ল্যানটা করেছি, এখানে পৌঁছে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তো আমরা এখানে এসেই জয় রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিই। এটা ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি রেস্টুরেন্ট। এখানকার খাবারের মান বেশ ভালো ছিল। এখানকার খাবারের মান ভালো এবং স্বাদও যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা দূরে এসে কোথায় খাবেন, স্বাস্থ্যসম্মত কিনা এরকম চিন্তাভাবনা করেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। আর যেহেতু ঈদের সময় আমরা এখানে এসে খুব ভারী খাবার নিইনি, হালকা পাতলা খাবার খেয়েছি এবং আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল। তো আমাদের এখান থেকে ফিরতে রাত হয়ে যায়। আমাদের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা ছিল না বিধায় আমরা একটা উবার নিই এবং উবারে আমাদের প্রায় ২,০০০ টাকার মতো লাগে। তো এখান থেকে আমরা বাসা পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় ১.৫ ঘন্টার মতো, কারণ রাস্তায় টুকটাক জ্যাম ছিল। আর প্রচণ্ড গরম থাকার কারণে আসলে
একটু অসুস্থ লাগছিল, যেহেতু এটা ডে লং ট্যুর ছিল, সারাদিনের ব্যাপার ছিল। মোটামুটি বাচ্চারা প্লাস আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ঘোরাঘুরিটা কিন্তু বেশ ভালোই ছিল। তো মাঝে মাঝে এরকম পরিবার নিয়ে খুব কাছাকাছি জায়গা কিন্তু অত্যন্ত স্মৃতিময় কোনো জায়গা, মেমোরেবল কোথাও ঘুরে আসাটা কিন্তু বেশ ভালো। তো এখন হচ্ছে যে পরদিন সকালবেলা উঠে আমি নাস্তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি একটা ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। কফি শেষ করতে করতে আমার রান্নাও বেশ কিছু গোছগাছ করে নিয়েছি। আলু ভাজি করব, কিছুটা সুজির হালুয়া রান্না করব। আর বাচ্চারা পছন্দ করে সাদা আটার পরোটা। তো সাদা আটার পরোটা করব। আজকে পরোটাগুলো আমি গোল গোল করে করেছি। আর এখানে আছে লাল আটা মেখে রেখেছি। লাল আটা দিয়ে কয়েকটা রুটি করব। তো এই তো আজকে সকালের আমার নাস্তার আয়োজন। ঈদের পরে একদম হালকা পাতলা নাস্তা। আর এই মিষ্টিটা সেদিন ইসলামপুর থেকে ফেরার সময় তাঁতীবাজারের ঘোষদের দোকান থেকে আমি একদম কাঁচাগোল্লাটা কিনে এনেছিলাম। বাচ্চারা বেশ পছন্দ করে, কিন্তু এত খাবারের ভিড়ে এটা যেন আর খাওয়াই হচ্ছে না। সবকিছু নিয়ে টেবিল সাজিয়ে দিয়ে নাস্তা শুরু করেছি সবাই মিলে। আমরা নাস্তা করছি। আর এই যে এই জগটা আমি কিন্তু গতকাল সাভার থেকে নিয়ে এসেছি। তো এরপরে দুপুরবেলা আম্মুর বাসায় দাওয়াত ছিল, চলে এসেছি। যে এখানে আম্মু গরুর মাংস রান্না করছে। আজকে গতকালকে আম্মু ফিরেছে ঢাকাতে। আর আজকে হচ্ছে আম্মু সবাইকে ডেকেছে যে আমি তো ছিলাম না ঢাকাতে, তো তোমরা চলে আসো, আজকে খাওয়া-দাওয়া করো। তো এখানে এই যে আমরা এসে গেছি। আমরা সবাই এই যে আম্মু রান্না করেছে, খাবার বেড়েছে। আব্বু এবং মালিহা মানহা ওর বাবাকে নিয়ে বসেছে। তো এদিন আম্মু গরুর মাংস, ছোট মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ, বড় মাছ ভুনা, মুরগির মাংস, অনেক কিছু রান্না করেছিল। গরমের ভেতরে অনেক কষ্ট করে আম্মু এগুলো করেছে। আমরা আসলে সবাই অনেক তৃপ্তি করে খাবারগুলো খেয়েছি। তো তারপরে বিকালবেলা আমাদের একটা কাজ ছিল পূর্বাচলে। আমরা পূর্বাচলে চলে যাই। বর্তমানে পূর্বাচলের সাইডটা কিন্তু ধীরে ধীরে বেশ উন্নত হচ্ছে। আর ঢাকার খুব কাছে যদি কেউ কিছুটা সময়ের জন্য একটু শান্তি খুঁজতে চায়, কিছুটা নিরিবিলি থাকতে চায়, তাহলে কিন্তু পূর্বাচল একটা অন্যতম জায়গা হতে পারে। কারণ এখান থেকে ঢাকার মেইন পয়েন্টটা যেমন কাছে, আর আধুনিক শহর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পূর্বাচল। তো আমরা আমাদের কাজ সেরে বাসায় ফিরে আসি। আমাদের আসতে আসতে তখন সন্ধ্যা হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা অনুরোধ, যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আর আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।